ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আমাদের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করছো তোমরা জানবে যে আমাদের ভৌতবিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় রয়েছে আলোর আমরা কি দুইটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমাদের থার্ড ভিডিও, যেটা হচ্ছে কি আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন আমরা দেখে নিয়েছি, আজকে এবার দেখবে কি আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে সেই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা শুরু করি, যে আলোর প্রতিসরণ থেকে শুরু করি। তো তোমাদের আলো চ্যাপ্টার নিয়ে শুরুতেই বলতে গেলে যেটা বলতে হয়, এই চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে অঙ্ক থাকবে, থিওরি থাকবে, টোটাল 12 নম্বর থাকবে। তাই কি তোমরা এটা অবশ্যই ভালো করে দেখতে হবে তোমাদের। তো যেটা আমাদের শুরুতেই আসে কি আলোর প্রতিসরণ। আমি যখন ফার্স্ট ভিডিওটা ছিল আলো নিয়ে, সেখানে আমি আলোর প্রতিসরণ একটু বলেছিলাম যে কি যখন কোনো আলো দুইটা মাধ্যমের বিভবতলে এসে আপতিত হয়, কিছু অংশ কি ফিরে যায় প্রথম মাধ্যমেই, আবার কিছু অংশ কি বিভবতল ভেদ করে পরের মাধ্যমে চলে যায়। তো এই যে বিভবতল ভেদ করে পরের মাধ্যমে চলে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি আলোর প্রতিসরণ। যেটা কি ধাক্কাকে ফিরে যায় সেটা হয়ে গেল প্রতিফলন। যেটা কি এখান থেকে আবার পরের মাধ্যমে চলে যায় সেটাকে বলা হয় কি প্রতিসরণ। সিম্পল জিনিস, এই কথাটা এখানে ভালো মানে একটু শুদ্ধ ভাষায় বলা আছে। কি বলেছে এখানে, আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের উপর তির্যকভাবে পড়ে, তখন ওই দুই মাধ্যমের বিভবতল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখানে একটা জিনিস বলেছে কি, এই যে আমাদের আলোটা আছে, আলোটা যদি এখানে আমাদের কি এই বাউন্ডারিটা না থাকতো, দুইটা মাধ্যমের বাউন্ডারিটাকে বলা হয় কি বিভবতল। এটা কি এদিকে যেত সোজা, কিন্তু কি এই যে নিচের মাধ্যমটা অন্য হওয়ার জন্যই ও এদিকে না গিয়ে কিছুটা বেঁকে নিচের দিকে আসছে। ঠিক আছে, এটাই বলেছে কি গতির অভিমুখটা পরিবর্তন হয়ে যায় যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলোটা প্রবেশ করে, তখন কি ও যেদিকে যাওয়ার কথা সিম্পলি এদিকে যাওয়ার কথা, কিন্তু ওকে একটু বেঁকে নিচের দিকে চলে যায়। এটাকে বলেছে কি ওর যে অভিমুখটা আছে অভিমুখটা পাল্টে যায়। এটাকে বলা হচ্ছে আমাদের কি প্রতিসরণ। তো এই প্রতিসরণ নিয়ে তোমরা প্রতিসরণ কাকে বলে এটাও তোমাদের ইম্পর্টেন্ট না, এই যে দুইটা সূত্র এখানে বলা রয়েছে, এই সূত্র দুইটা তোমরা একটু ভালো করে জানবে। তোমরা আগের দিন প্রতিফলনে দেখেছো যে প্রতিফলনের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র রয়েছে, সেটা আমাদের সিলেবাসে নেই, তা আমি বলেছিলাম। সেম এখানে আমাদের কি দুইটা সূত্র রয়েছে, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তো ফার্স্ট যেটা সূত্র আছে একদম প্রতিফলনের সূত্রের মতে, এটা সূত্রটা ফার্স্ট সূত্রটা বলেছে কি আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভবতলে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তবে এখানে আমাদের এই ছবিতে দেখো, এই যে ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি, এই রশ্মিটা আবার কি প্রতিসৃত রশ্মি মানে প্রতিসরণের পর যে রশ্মিটা যাচ্ছে, এই যে রশ্মিটা, আর কি আমাদের যে এইখানে অভিলম্ব আঁকছি এটাকে অভিলম্ব বলা হয়, মানে কি নর্মালটা, এই তিনটা কি একই সমতলে থাকবে। এটা মানে কি, এটা মানে যদি আমি আমার যে এই যে ইনসিডেন্ট রে যেটা আছে আমাদের কি আপতিত রশ্মি, সেটা যদি কি বোর্ডের সাথে এই যে তলটা আছে এই তলের মধ্য দিয়ে যদি আসে, অভিলম্বটা যদি আমরা বোর্ডের মধ্যেই আঁকি, তাহলে এটা কি বোর্ডের মধ্য দিয়েই যাবে, বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে থাকবে না, বা বোর্ড থেকে পিছন দিকেও থাকবে না, সোজা কি বোর্ডের উপরেই থাকতে হবে, একই সমতলে থাকবে। এটা গেল আমাদের কি ফার্স্ট সূত্র। আর আমাদের যে সেকেন্ড যেটা সূত্র বলেছে এখানে, দ্বিতীয় সূত্র এখানে কি বলেছে, দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভবতলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। মানে কি, এই যে আমাদের এই কোণটাকে যদি আমি বলি আপতন কোণ, এটাকে বলা হয় কি প্রতিসরণ কোণ। মানে অভিলম্বের সঙ্গে এই যে আপতিত রশ্মির যে মাঝখানে গ্যাপটা, এটাকে বলা হয় কি আপতন কোণ। আর কি এই যে প্রতিসৃত রশ্মির সঙ্গে আমাদের অভিলম্বের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় কি প্রতিসরণ কোণ। এখানে বলেছে কি সাইন আই বাই সাইন আর সমান সমান ধ্রুবক হবে। মানে এই যে এটাকে যদি আই বলি, এটাকে যদি আর বলি, তাহলে কি সাইন আই বাই সাইন আর সমান সমান কি হবে, ধ্রুবক হবে। একটা ধ্রুবক আমরা কে লিখি, কিন্তু এখানে আমাদের কে লিখি না, আমরা লিখি কি 1μ2। এই ধ্রুবকটা কি লেখা হয় 1μ2। তোমরা এই ধ্রুবক জিনিসটা আগেই ভালো করে গ্যাসের আচরণ চ্যাপ্টারে দেখেছো, যেমন কি চার্লসের সূত্রে ধ্রুবক লিখেছিলে, বয়েলের সূত্রে ধ্রুবক ছিল, তারপর আমাদের একটা বিশেষ ধ্রুবক ছিল কি মোলার গ্যাস ধ্রুবক আর, এগুলো সব ধ্রুবক ছিল। তো এখানে আমাদের যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটার নাম কি 1μ2, যেটাকে বলা হয় কি প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই যে ওয়ানটা দেখছো এটা কিন্তু পাশে না, এটা অ্যাকচুয়ালি এরকম ওয়ান, এটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে 1μ2, মানে ওয়ানটাও নিচে আছে টুটাও নিচে আছে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, ওয়ানটা কিন্তু নিচে আছে সাফিক্সে। ঠিক আছে, তো এই যে 1μ2টা কি হলো, সাইন আই বাই সাইন আরের মধ্যে যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটাকে বলা হয় কি আমাদের প্রতিসরাঙ্ক। তো কি বলছে এখানে দেখো, 1μ2 ধ্রুবকটিকে কি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। ঠিক আছে, এই সাপেক্ষে কথাটা ভালো করে তোমরা খেয়াল রাখবে, তোমাদের যখন এই টোটাল প্রতিসরণ পড়বে এই কথাটা বারবার আসবে, কোন মাধ্যমের সাপেক্ষে আমরা প্রতিসরাঙ্কটা বের করছি। আমাদের যে কি হচ্ছে, যদি 1μ2 মানে কি
এই 1μ2 কথাটা অর্থই হলো কি, এটা এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? কোন মাধ্যমের? প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, দেখো বলা আছে কি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? কিন্তু কার সাপেক্ষে? দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, মানে এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এবার এটা যদি বায়ু হয়, এটা যদি জল হয়, ঠিক আছে, তাহলে এটা হবে কি এই 1μ2 কি 1μ2 কি হবে? জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এবার যদি আমরা পাল্টে দিই, এখানে জল না নিয়ে যদি আমরা কি দেই, দেখো আমরা এখানে পারদ নিয়েছি, পারদ নেই, তাহলে এই যে 1μ2 কথার অর্থ কি হবে? পারদের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে এই যে ধ্রুবকটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, ধ্রুবকটা কি? প্রতিসরাঙ্ক। তারপর কি বলছে, এবার যদি আমরা কি করি ইনসিডেন্ট রে মানে আপতন কোণটা যদি আমরা পাল্টে দিই, I1 I2 হয়, দেখা গেল কি I1 আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ যদি R1 হয়, আবার কি I2 আপতন কোণের জন্য যদি প্রতিসরণ কোণ R2 হয়, তাহলে আমরা জানি যে ধ্রুবক যদি কোনো রাশি হয় তাহলে কি হবে sin I1 বাই sin I2 sin R1 ইকুয়ালস টু sin I2 বাই sin R2 সমান সমান ধ্রুবক হবে, মানে এই দুইটা সমান হবে। যেমন আমরা কি বয়লের সূত্র দেখেছিলাম যে কি পিভি ইকুয়ালস টু ধ্রুবক হয়, ওই জন্য আমরা কি লিখি P1 V1 ইকুয়ালস টু P2 V2। সেমভাবে এখানে কি sin I বাই sin R টা ধ্রুবক, ওই জন্য কি sin I1 বাই sin R2 ইকুয়ালস টু sin I2 বাই sin R2, এটা আমাদের ধ্রুবক হবে, ঠিক আছে? এটা মানে বোঝানোর মতো কিচ্ছু নেই, এটা বুঝে গেছো? এই যে দেখো প্রতিসরণের জন্যই কিন্তু আমরা যদি কোনো একটা পেন্সিলকে গ্লাসের মধ্যে রাখি, বাইরে থেকে যদি আমরা দেখি মনে হয় কি যেখান থেকে জলের তলটা শুরু হয়েছে নিচেরটা একটু বাঁকা মনে হয়, এটাকে এরকম মনে হয়, এটাকে একটু বাঁকা মনে হয়। কেন মনে হয়? এই যে আমরা এটাকে দেখবো কেমন করে, এটা কি জলের ভিতরে আছে, তাহলে কি এখান থেকে আলো আসবে জলটাকে ভেদ করে বায়ুতে আসবে, এই যখনই জলটাকে ভেদ করে বায়ুতে আসবে তখন ওর যে অ্যাঙ্গেলটা আছে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওর এটা যাওয়ার কথা ছিল কি এদিকে, কিন্তু আসছে এদিকে, তাহলে এটা যদি এদিকে থাকে একটু পাল্টে গিয়ে এদিকে দেখা যাবে, তাহলে আমাদের মনে হবে একটু বেঁকে গেছে, ঠিক আছে? এটা কেন হয় তাহলে? এটা আমাদের কিন্তু প্রতিসরণের জন্যই হয়। তাহলে নেক্সট দেখি পরের স্লাইডে কি আছে, এটাতে আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো কি প্রতিসরাঙ্ক, আমাদের এটা নিয়ে একটু ভালো করে জানতে হবে। তাহলে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কটা কি? আমরা দেখলাম প্রতিসরাঙ্ক একটা দেখলাম কি 1μ2, ঠিক আছে? এবার এই 1μ2 মানে কি? দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এবার বলেছে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার পরম প্রতিসরাঙ্ক বলে। তার মানে কি এটা যদি আমরা কি যে দ্বিতীয় মাধ্যমটা আছে সেটাকে যদি আমরা বায়ু রাখি, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলা হয়? পরম প্রতিসরাঙ্ক বলা হয়। সিম্পল কথা, বায়ু বা শূন্য মাধ্যম, এই কথাটা মনে রাখবে। পরম প্রতিসরাঙ্ক কি? বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককেই তার কি পরম প্রতিসরাঙ্ক বলা হয়। এবার এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। কি বলেছে যদি 1μ2 মানে কি হয় μ2 বাই μ1, এখানে μ2 আর μ1টা কি মাধ্যমগুলোর পরম প্রতিসরাঙ্ক। তাহলে একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক μ1, এটা যদি μ2 হয় তাহলে আমরা কি লিখতে পারি 1μ2 সমান সমান μ2 বাই μ1, ঠিক আছে? মানে পরেরটাকে আমরা লিখবো উপরে আর আগেরটাকে লিখবো কি নিচে, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি, এটা তোমাদের কি মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার কোনো ব্যাপার না। 1μ2 সমান সমান কি উল্টাটা μ2 বাই μ1, 2টা কি পরে আছে ওটা আগে লিখতে হবে উপরে, আর 1টা কি সামনে আছে ওটা নিচে লিখতে হবে। গেল? এবার তোমাদের এই জিনিসটা ভালো করে জানতে হবে, কেন এখান থেকে অঙ্ক আসে। এই যে তোমরা সূত্র দেখছো লাস্ট, এই সূত্রগুলো থেকে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা থিওরিটা তোমরা জানবেই, তার সাথে কি এগুলো সূত্রটা মনে রাখবে, কারণ এখান থেকে অঙ্ক থাকে। কি বলছে এখানে? এখানে বলছে কি প্রতিসরাঙ্ক আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সম্পর্ক। প্রতিসরাঙ্কের সাথে আমাদের কি আলোর বেগ, প্রতিসরাঙ্ক কার ক্ষেত্রে? আলোর ক্ষেত্রে হয়, ঠিক আছে? তাহলে আলোর বেগের সাথে একটা সম্পর্ক আছে প্রতিসরাঙ্কের, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আছে, কম্পাঙ্কের ক্ষেত্রে সম্পর্ক আছে। এবার তোমরা মনে হয় এই জিনিসগুলো একটু জানো না, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এগুলো যদি না জানো, সিম্পলি বলি আলো একটা তরঙ্গ, আমরা জানি আলো কি তরঙ্গ, মানে আলো কেমন করে যায়? এরকম করে যায়, তরঙ্গ মানে এরকম, ঠিক আছে? আলো যদি এরকম করে যায় তাহলে ফার্স্ট কি আসছে? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এই যে দুইটা উঁচু বিন্দু, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটার মধ্যেকার যে দূরত্বটা আছে এটাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আলোর দুইটাতে উঁচু বিন্দুর মধ্যে দূরত্বটা আছে সেটাকে বলা হয় কি তার তরঙ্গ দৈর্ঘ্য। আর আমাদের কম্পাঙ্কটা কি? কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে আলো কি এরকম জয়টা তরঙ্গ দৈর্ঘ্য পার হবে। ধরো কি 1 সেকেন্ডে 5টা তরঙ্গ দৈর্ঘ্য এরকম করে পার হলো, তাহলে ওর তরঙ্গ কম্পাঙ্ক কত? 5 হবে। সিম্পল কথায় আলো 1 সেকেন্ডে জয়টা তরঙ্গ দৈর্ঘ্য পার হবে, সেটাই হবে কি তার কম্পাঙ্ক, ঠিক আছে? এবার আমাদের কি বলছে এই যে এই রাশিগুলোর মধ্যে সম্পর্কটা কি হবে। তো আমরা ধরলাম কি একটা আলো আছে যার কি শূন্য মাধ্যমে আলোর বেগ c ধরলাম। আমরা সবসময় শূন্য মাধ্যমে আলোর বেগ কত ধরি? c ধরি, ঠিক আছে? আমরা একটা কি পূর্ণ মাধ্যম, শূন্য মাধ্যম মানে কি কোনো মাধ্যম নেই, বায়ু নেই, জল নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা, তাহলে ওই ক্ষেত্রে আলোর বেগ কত ধরেছে? c।
এবার কি একটা মাধ্যম আছে, যে কোনো মাধ্যম, সেখানে আলোর বেগটা হয়ে গেলো কি ভি, মাধ্যম পাল্টালে আলোর বেগ পাল্টে যায়, ঠিক আছে। তাহলে এখানে ভি হলো, তাহলে এবার কি বলছে, এক্ষেত্রে পরম প্রতিসরণকের মান কত হয়, মিউ সমান সমান সি বাই ভি, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো মাধ্যমের আলোর বেগ যদি ভি হয় আর শূন্য মাধ্যমে যদি সি হয়, তাহলে আমরা কি করি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি। কেন সি বাই ভি? কারণ কি আমরা একটু আগে দেখলাম পরম প্রতিসরণক মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই আমাদের কি মানে শূন্য মাধ্যমে সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলা হয়, আমাদের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে এখানে কি হয় অ্যাকচুয়ালি সি ল্যামডা নট সি মিউ হয়, হ্যাঁ সি মিউ বাই ভি মিউ হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। মিউ সমান সমান কি হয়, এটা হয় সি মিউ বাই ভি মিউ, এটা আমাদের কেটে যায়, তাহলে সি বাই ভি হয়। সিম্পল কথা, তোমাদের এগুলো তো জানতে হবে না, কারণ তোমাদের এগুলো জানতে গেলে সমস্যাই হবে আরো। তোমরা সিম্পল মনে রাখবে মিউ ইকুয়ালস টু কি হয়, সি বাই ভি হয়, ঠিক আছে। যদি এবার সি বাই ভি হয়, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, সি মানে কি নিউ ল্যামডা নট, ঠিক আছে। এটা তোমাদের আগেই তোমরা পড়েছো, আগের 9-এ তোমরা শব্দ পড়েছো, শব্দে তোমাদের কি শব্দ তরঙ্গ ছিল, সেখানে তোমাদের এই কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য সব কিছু বের করা ছিল, ঠিক আছে। ওখানে যদি তোমরা ওগুলো ভালো করে পড়ে থাকো, তাহলে তোমরা জানবে কি বেগ সমান সমান কি হয়, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। বেগ সমান সমান কি হয়, বেগ মানে হয় কম্পাঙ্ক হবে এই যে মিউটো, মিউটো কি এটাকে বলে কি নিউ চিহ্ন, চিহ্নগুলো তোমরা ভালো করে জানবে, এটাকে কি নিউ, একটা ল্যাটিন শব্দ। আমাদের যেমন ইংরেজিতে কি এ বি সি ডি, বাংলায় ক খ গ ঘ, সেম কি ল্যাটিন যে ভাষাটা আছে সেখানে এই চিহ্নগুলো রয়েছে, ঠিক আছে। ওদের সরাসরির জায়গায় এই চিহ্নগুলো ইউজ করে, এটাকে বলা হয় কি নিউ, ঠিক আছে। আরটা আছে কি ল্যামডা, এটাকে বলা হয় কি ল্যামডা। এই ল্যামডাতে হলো মিউ আর ল্যামডাকে যদি আমরা গুণ করি, তাহলে কি ওর বেগটা আমরা পাই, ঠিক আছে। আলোর বেগ সমান সমান কি হয়, নিউ ল্যামডা, ঠিক আছে। তাহলে আমাদের কি সি মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। এবার কি হয়, মাধ্যম পাল্টালো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা পাল্টায়, কিন্তু কম্পাঙ্ক পাল্টায় না, এই জিনিসটা মনে রাখতে হবে। যদি আমরা মাধ্যম পাল্টাই, শূন্য মাধ্যম থেকে জলে যাই, তাহলে কি আমাদের কি কম্পাঙ্কটা একই থাকে, কিন্তু খালি কি পাল্টায়, তরঙ্গ দৈর্ঘ্য পাল্টায়, ঠিক আছে। মানে ও একই একই মানে 1 সেকেন্ডে একই তরঙ্গ দৈর্ঘ্য পার করবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য মানটা কি হয়ে যাবে, হয় ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো কি হলো আমাদের এখানে সি ইকুয়ালস টু মিউ ল্যামডা নট হবে, ল্যামডা নট মানে কি শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা নটটা কি শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আবার কি এই মাধ্যমে বেগ কত বলেছে, ভি বলেছে, তাহলে ভি সমান সমান কি হবে, নিউ মানে একই থাকলো, ওটা খালি কি আমাদের ল্যামডাটা পাল্টে গেল, ল্যামডা নট ছিল এখানে, এখানে হয়ে গেল কি ল্যামডা, ঠিক আছে। আমি যেটা বললাম মাধ্যম পাল্টালে খালি কি পাল্টায়, তরঙ্গ দৈর্ঘ্য পাল্টায়, আমাদের কম্পাঙ্ক পাল্টায় না। এবার যদি কম্পাঙ্ক না পাল্টায়, তাহলে কম্পাঙ্কটা দেখো এখানেও নিউ ছিল, এখানেও নিউ, খালি এখানে ল্যামডা নট, এখানে হয়ে গেল কি ল্যামডা, ঠিক আছে। তাহলে সি সমান সমান কি নিউ ল্যামডা নট, আর ভি সমান সমান কি নিউ ল্যামডা, ঠিক আছে। তাহলে আমরা মিউ কি দেখলাম, মিউ দেখলাম না সি বাই ভি, তাহলে সি এর জায়গায় কি লিখবো, নিউ ল্যামডা নট, এই যে সি উপরে আছে, উপরের জায়গায় লিখলাম কি নিউ ল্যামডা নট, সি এর জায়গায় সি এর মান বসালাম, আর নিচে ভি ছিল, ভি মানে কি, ভি মানে হলো কি নিউ ল্যামডা, এই যে ভি এর জায়গায় লিখলাম নিউ ল্যামডা, ঠিক আছে। সিম্পল কথা, মিউ ইকুয়ালস টু কি, এই চিহ্নটার নাম কি বলতো, মিউ, এটা মিউ, এটা নিউ, এটা এন দিয়ে, এটা এম দিয়ে, মনে রাখবেন নামটা কিন্তু একই রকম, এটা মিউ ময়রসি রসৌ মিউ, এটা দন্তনারসি রসৌ নিউ, ঠিক আছে। তাহলে আমাদের কি মিউ সমান সমান সি বাই ভি, আবার সি মানে এটা, তাহলে সি এর জায়গায় লিখলাম এই যে এটা লিখলাম নিউ ল্যামডা নট, আবার কি ভি মানে কি এটা, ভি এর জায়গায় লিখলাম নিউ ল্যামডা, ঠিক আছে। তাহলে আমাদের কি এটা কেটে গেল, নিউ উপরেও নিউ নিচে নিউ কেটে গেল, তাহলে কি থাকলো, উপরে থাকলো ল্যামডা নট, নিচে থাকলো ল্যামডা, এটাই তোমাদের এখানে লেখা আছে ল্যামডা নট বাই ল্যামডা। তাহলে সিম্পল কথা, কোন মাধ্যমে আলোর পরম প্রতিসরাঙ্ক মানে আলোর পরম প্রতিসরাঙ্ক মিউ সমান সমান কি হবে, ল্যামডা নট বাই ল্যামডা, এটা হলো তোমাদের ফার্স্ট, এটা তোমরা মনে রাখবে, তোমাদের এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, গেল একটা। এবার আমাদের সম্পর্কটা আবার একটু বড় সাইজে বের করি, এটা আমরা কি বললাম পরম প্রতিসরাঙ্ক। এবার আমরা বের করি কি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটা কি হতে পারে, সম্পর্কটা কেমন হয়। দেখো কি বলছে, একটি মাধ্যমে আলোর বেগ, এবার আমরা শূন্য মাধ্যম থেকে বেরিয়ে আসলাম, আমরা কি বললাম একটি মাধ্যমে আলোর বেগ কত v1 এবং কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1, ঠিক আছে। আবার অন্য একটি মাধ্যমে কি হলো, আলোর বেগটা হয়ে গেল v2, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2। যদি এইটা হয় তাহলে 1 মিউ 2, 1 মিউ 2 মানে আমরা কি জানি, এই যে আমরা দেখলাম মিউ 2 বাই মিউ 1 হয়, 1 মিউ 2 মানে কি মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1, ঠিক আছে। এবার আমরা কি জানি, আবার এই যে মিউ মানে কি জানি ল্যামডা নট বাই ল্যামডা, তাহলে মিউ 2 মানে কি হবে মিউ 2 ল্যামডা নট বাই ল্যামডা 2, যেহেতু এখানে 2 আছে তার মানে এখানে আমাদের কি ল্যামডা 2 লিখতে হবে, ঠিক আছে। আবার নিচে ভাগ দিয়ে কি আছে, মিউ 1 আছে, তাহলে ভাগ দিয়ে যেহেতু মিউ 1 আছে তাহলে ভাগ দিলাম, মিউ 1 মানে কত ল্যামডা নট বাই ল্যামডা 1 হবে। কোথা থেকে লিখলাম বলতো, দাঁড়া আমি ক্লিন করি আগে, এই যে দেখ আমাদের এখানে কি আছে, আমি এখানে করে দিচ্ছি তোরা যদি বুঝতে অসুবিধা হয়, 1 মিউ 2 এটা মানে কি মিউ 2 বাই মিউ 1, এটা নিয়ে কারো সন্দেহ নেই, আমাদের এখানে আছে এটা, এই যে এটা
ঠিক আছে। আবার আমরা এখান থেকে কি জানি মিউ ইকুয়ালস টু কি হয় ল্যামডা নট বাই ল্যামডা, ঠিক আছে। এবার তাহলে মিউ টু কি হবে, মিউ মানে যদি ল্যামডা নট বাই ল্যামডা হয়, এখানে কিছু ছিল না দেখে এখানেও কিছু নেই, এখানে এবার 2 চলে আসলে কি এখানে 2 আসবে, এখানে 1 আসলে এখানে 1 আসবে, তাহলে আমাদের এখানে কত আসছে 2 আসছে, তাহলে আমাদের এটি হয়ে যাবে কি ল্যামডা নট বাই ল্যামডা 2, ঠিক আছে। আবার মিউ ওয়ানটা কি আছে ভাগ হয়ে আছে আমাদের, তাহলে আমরা এখানে এটাকে এইভাবেও লিখতে পারি, নিচে দাগ দিয়ে এখানেও লিখতে পারি, আবার ভাগ দিয়ে এই পাশেও লিখতে পারি, ঠিক আছে। যে কোনোভাবে লিখতে পারি, হয় একটা দাগ দিয়ে নিচে লিখলেও ভাগ, আবার যদি ভাগ লিখে এদিকে লিখি তাও ভাগ, তাহলে আমি এদিকে লিখছি, তাহলে মিউ ওয়ানটা কি নিচে ভাগ হয়ে আছে, তাহলে ভাগ লিখলাম, মিউ ওয়ানটা কি হবে উপরে ল্যামডা নট থাকবে, এটাকে কি ল্যামডা 1 হবে, এটাই তো নাকি। যদি এটা হয় তাহলে এবার আমরা কি করি ল্যামডা নট বাই ল্যামডা 2 ভাগটা করে দিলাম গুণ, গুণ করলে কিচ্ছু করতে হয় না, আমাদের পরেরটা উল্টে যায়, ঠিক আছে। যদি ভাগটাকে আমরা গুণ করি পরেরটা আমাদের উল্টে যাবে, তাহলে এটা কি ল্যামডা নট বাই ল্যামডা 1 ছিল, হয়ে যাবে কি ল্যামডা 1 বাই ল্যামডা নট, ঠিক আছে। তাহলে এই আমাদের এই দুটো কাটা যাবে, খালি কি পড়ে থাকবে ল্যামডা 1 বাই ল্যামডা 2, দেখো এইটাই বের হচ্ছে এখানে ল্যামডা 1 বাই ল্যামডা 2, তাহলে 1 মিউ 2 মানে কি ল্যামডা 1 বাই ল্যামডা 2, ঠিক আছে। এটা তোমাদের এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে সূত্রটা। যাই হোক, তাহলে আশা করি এটা বুঝে গেছো। এবার কি নেক্সট দেখি, আলোক রশ্মির চ্যুতি। চ্যুতি মানে কি আমরা দেখলাম প্রতিসরণের ক্ষেত্রে কি আলোটা এমনি সিম্পলি যেদিকে যাওয়ার কথা ছিল মাঝখানে একটা অন্য মাধ্যম চলে আসলে আলোটা একটু বেঁকে যায়, এই বেঁকে যাওয়াটাকে বলে কি চ্যুতি। চ্যুতি মানে কি ও যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে যাচ্ছে মাঝখানে যে কোণটা আছে কোণটাকে বলা হচ্ছে কি চ্যুতি। দেখ এই রশ্মিটা যদি মাধ্যমটা না থাকতো কি এই যে ডট ডট দাগটা দিয়ে চলে যেত, কিন্তু এখানে মাধ্যমটা থাকার জন্য কি হলো একটু বেঁকে গেল, বেঁকে কিন্তু নিচ দিয়ে যাচ্ছে, তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা তৈরি হলো এই কোণটা, এই কোণটাকে কি বলা হবে, এটা হলো কি ওর চ্যুতি, মাঝখানে গ্যাপটা, ঠিক আছে। সেমভাবে এখানে রশ্মিটিকে এই যে এদিকে যাওয়ার কথা ছিল, আবার কি আমাদের মাধ্যমটা থাকার জন্য একটু উপরের দিকে বেঁকে গেল, তো এটাকে বলা হচ্ছে কি এই যে মাঝখানে কোণটা এটাকে বলা হচ্ছে চ্যুতি। এবার আমাদের এখানে যেটা বলা আছে কি কোনো সময় আলোটা কি হয় যেদিকে যাওয়ার কথা তাকে নিচের দিকে বাঁকে, কোনো সময় কি উপরের দিকে বাঁকে, তো এই কখন কোন দিকে বাঁকবে সেটা আমাদের কি এই সূত্রটা মানে এখান থেকে মনে বুঝে নিতে হবে, ঠিক আছে। ফার্স্ট দেখো কি এটা কার উপর ডিপেন্ড করে, মাধ্যমের ঘনত্বের উপর ডিপেন্ড করে, আলোটা কি নিচের দিকে বেঁকে যাবে না উপরের দিকে যাবে সেটা কি মাধ্যমের ঘনত্বের উপর ঘনত্বের উপর ডিপেন্ড করবে। যেমন কি বলেছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, একটা হলো কি করছে ঘনত্ব বোঝো তো, ঘনত্ব মানে কতটা গাঢ়, আমাদের জল বেশি গাঢ় হবে নাকি বায়ু বেশি গাঢ় হবে, নিশ্চয় জলটা বেশি গাঢ় হবে, তাহলে এখানে জল আর বায়ুর আলোচনা যদি করি জলটা হবে কি ঘন মাধ্যম, বায়ুটা হবে কি লঘু মাধ্যম, ঠিক আছে। লঘু মানে কম গাঢ় আর ঘন মানে বেশি গাঢ়, তাহলে এখানে কি ধরো একটা আলো কি করছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে সিম্পলি তোমরা এটাকে কি মনে করতে পারো, এটাকে মনে করতে পারো বায়ু, বায়ুটা হলো লঘু মাধ্যম, এটা হয়ে গেলো কি জল, জলটা হলো ঘন মাধ্যম। যখন এরকম হবে কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোটা যাচ্ছে তখন কি হবে, তাহলে এখানে এটার নাম কি মিউ 1 আমাদের এখানে, এটা হলো মিউ 2। বায়ুর আমাদের বায়ুটা ধরলাম, বায়ুর প্রতিসরাঙ্ক মিউ 1 ধরলাম, আর জলের প্রতিসরাঙ্ক কত ধরলাম মিউ 2, ঠিক আছে। যদি এটা হয় তাহলে মিউ 2 বড় হবে না মিউ 1 বড় হবে, মিউ 2 বড় হবে, কারণ এর কি এটা বেশি ঘন, যে বেশি ঘন তার মিউ এর মান বেশি, তাহলে এটাকে মিউ 2টা মিউ 1 এর থেকে বড় হবে, দেখো এটা বলছে মিউ 2 গ্রেটার দেন মিউ 1, মানে আমাদের মিউ 2টা বড় হবে মিউ 1 এর থেকে। এবার যদি বড় হয় আমরা একটু আগে কি দেখলাম স্নেলের সূত্র সাইন i1 সাইন i বাই সাইন r সমান সমান কি মিউ 1 মিউ 2 এরকম ছিল, 1 মিউ 2 ছিল, তাই তো 1 মিউ 2 কে আমি এইভাবে লিখেছি মিউ 2 বাই মিউ 1, 1 মিউ 2 মানে কি মিউ 2 বাই মিউ 1, ঠিক আছে। এটা এখানে লেখা সাইন i বাই সাইন r ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1, ঠিক আছে। এবার আমাদের এই যে মিউ 2 বাই মিউ 1 লিখেছি, মিউ 2টা কি বড়, এবার যদি মিউ 2টা বড় হয় তাহলে কি সাইন আইটাও বড় হবে, ঠিক আছে। তার মানে কি সাইন আর এর থেকে সাইন আইটা বড়, এটা লিখেছি সাইন আই গ্রেটার দেন সাইন আর হবে, এই সাইন আই যদি গ্রেটার দেন সাইন আর হয় তাহলে আই গ্রেটার দেন আর হবে, তো এটাই বলেছে যে আমাদের যে এই কোণটা আছে আই মানে কোনটা, এই কোণটাকে বলে আই আর এই কোণটাকে বলা হয় কি আর, ঠিক আছে। আবার কি দেখ এই যে এই কোণটা আছে এই টোটাল এই কোণটা এইটা কিন্তু আই হবে, আলোটাকে এদিকে যাচ্ছে এটা আমাদের অভিলম্ব, আমরা সিম্পল বিপ্রতীপ কোণ পড়েছিস, এখন দেখ মানে তোরা ছোটবেলায় যে কিছু কিছু জিনিস তোদের পড়া উচিত ছিল, এখন তোরা যদি না পড়িস এখানে সমস্যা হবে একটু, কিন্তু সিম্পলি আমি অত তার বোঝাতে যেতে পারবো না, সিম্পলি বিপরীত কোণটা কি বলে, এরকম যদি একটা আমরা যদি ক্রস টানি এই কোণটার সাথে এই কোণটা হলো বিপরীত কোণ, এটা সমান হবে, এটা যদি আই হয় এটাও আই হবে, আবার যদি এটা আর হয় তাহলে এই পাশের কোণটা আর হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে দেখ এখানে তো বিপরীত কোণ একটা দাগ এদিকে একটা দাগ, ঠিক আছে। যদি এটা আই হয় তাহলে এই টোটাল কোণটা কি আই হবে, ঠিক আছে।
তাহলে দেখ এই যে আই এর থেকে আরটা ছোট হবে, মানে কি এর থেকে এদিকে আসবে, ঠিক আছে, এদিকে আসবে মানে কি নিচের দিকে বেঁকে যাবে। আই গ্রেটার দেন আর মানে কি এই যে টোটাল কোনটা আইটা আই এর থেকে আরটা একটু ছোট হবে, ছোট হলে কি নিচের দিকে আসবে। তাহলে তখন কি হবে, মানে আমাদের যে এই যে রশ্মিটা আছে, রশ্মিটা কি এটা আমাদের অভিলম্ব, অভিলম্বের দিকে সরে আসবে। যাওয়ার কথা ছিল এদিকে, অভিলম্ব কোন দিকে আমাদের এদিকে আসে, তাহলে এদিকে একটু নেমে আসবে, ঠিক আছে। তাহলে অভিলম্বের দিকে কখন সরে আসবে, এটা ছোট করে আসে, এটা বড় করেই হবে, ঠিক আছে। অভিলম্বের দিকে কখন সরে আসবে, যখন কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাবে, তখন কি আমাদের রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে আসবে, গেল। আবার যদি কি হয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হয়, যদি উল্টাটা হয়, তাহলে এবার কি ধরো এটা জল, ঠিক আছে, এটা আমাদের কি বায়ু, যদি এটা হয় তাহলে কি হবে, এটা আমাদের কি মিউ টু, না এটা আমাদের মিউ ওয়ান, এটা মিউ টু যদি হয়, তাহলে এবার কোনটা বড় হবে, মিউ ওয়ানটা বড় হবে না মিউ টু বড় হবে, তাহলে মিউ ওয়ানটা এবার বড় হবে, মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু। আবার আমরা কি জিনিস সাইন আই বাই সাইন আর সমান সমান কি মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে আমাদের কি নিচেরটা বড় হচ্ছে এখানে, মিউ ওয়ান বড়, তার মানে এখানে কি সাইন আর বড়, আর সাইন আর বড় 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 মানে কি আর আই এর থেকে বড় হবে। তাহলে এখানে এই ছবিতে দেখো আমাদের এটা কি আই হলো, তাহলে এই যে টোটাল এটা হবে কি আই, ঠিক আছে। আর কোনটা আমাদের এই যে এটা হলো আর, ওই জন্য কি আইটা জাস্ট আইয়ের থেকে আরটা একটু বড় হবে, মানে উপরের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে রশ্মিটা কি হচ্ছে, এটা আমাদের প্রতিফলিত রশ্মি, এটাকে অভিলম্ব থেকে একটু দূরে সরে যাচ্ছে, এদিকে যাওয়ার কথা, অভিলম্ব কি এদিকে আসে, এদিকে থেকে একটু এই সাইডে উপরের দিকে সরে যাবে, তখন কি হবে আমাদের অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, সিম্পল বিষয়। আশা করি এটা মানে এটা বুঝে গেছো। আর লাস্ট একটা টপিক আছে কি, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা অনেক সময় দেয়, ওই জন্য এটা আমি লিখে দিয়েছি। বলছে কি কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো, ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেনে দেয়। তখন তোমাদের কি বলতে হবে, যে হলুদ বর্ণের আলোক রশ্মি যখন বায়ু থেকে কাচে প্রতিসৃত হয়, তখন কি আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত হয়, 1.5 হয়, ঠিক আছে। মানে কি এখানে একটা কাচ আছে, একটা কাচ রয়েছে, একটা আলো আসলো, আমাদের এটা অভিলম্ব, এদিকে কি প্রতিসৃত হলো, তাহলে এটা যদি আই হয়, এটা যদি আর হয়, তাহলে আমরা কি জানি প্রতিসরাঙ্ক মানে কি জানি 1 মিউ টু সমান সমান কি সাইন আই বাই সাইন আর, এটা হয়। তো এই কথাটা এখানে বলেছে কাচের প্রতিসরাঙ্ক 1.5 মানে কি, যে একটা হলুদ বর্ণের আলো যদি কি আমাদের কোনো একটা কাচের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, তাহলে তার যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা মানে ভাগফলটা কত হবে, 1.5 হবে, ঠিক আছে। তো তোমরা মোটামুটি আজকে এগুলো দেখলে যে তোমাদের সিম্পল আলোর প্রতিসরণের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে। তো আমরা পরের দিন কি করব, আমরা পরের দিন কাচের স্ল্যাব আর প্রিজমের ক্ষেত্রে যখন প্রতিসরণ ঘটে তখন কোন কোন ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে। তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি, তোমরা চ্যানেলটিকে ফলো করো, আমাদের সাথে থেকো, আর কি আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের মাধ্যমিকের আগেই তোমরা এর ফল পাবে। ধন্যবাদ।